থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। তো থার্মোডাইনামিক্সের ফার্স্ট লটা ছিল এরকম যে যদি ডিকিউ অ্যামাউন্টের কোনো হিটকে কোনো একটা সিস্টেম অ্যাবজর্ব করে তাহলে সেখানে দুই ধরনের পরিবর্তন হয়। শুরুতে সেই সিস্টেমে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হয়, দেন ওই সিস্টেমে একটা কাজ হয়। তো সেখান থেকে আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, যেখানে ডিকিউ হচ্ছে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব, ডিইউ হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আর ডিডাব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে একটা সিস্টেমে ওয়ার্ক ডান যেটা বললাম আমরা, সেই ওয়ার্ক ডানটা কত হতে পারে, একটা সিস্টেমে ওয়ার্ক ডানটা কত হতে পারে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। এই অধ্যায়ে তো আমরা যেহেতু মানে হিট নিয়ে পড়াশোনা করতেছি, তো এখানে সবকিছু ওই মানে হিট, টেম্পারেচার, প্রেসার এগুলোর উপরই থাকবে। তো আমরা যদি এরকম একটা চেম্বার নেই, সেই চেম্বারের সামনে একটা এরকম পিস্টন লাগানো আছে, তো তার মধ্যে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে। তো তার মানে এখানে একটা নির্দিষ্ট ভলিউম আছে এবং এই গ্যাসের উপর একটা নির্দিষ্ট প্রেসার কাজ করতেছে। এখন যদি আমি একটা কাজ করি, এফ বলে এই পিস্টনটাকে টেনে ইনিশিয়ালি এই অবস্থানে ছিল, সেই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এখানে আমি কি করছি, বল প্রয়োগ করছি এবং বল প্রয়োগ করার ফলে এই পিস্টনে একটা সরণ হয়েছে। তাহলে তোমরা বলো, যদি কোনো জায়গায় বল প্রয়োগ করা হয় এবং সরণ হয় তাহলে সেখানে কি তৈরি হয়? স্যার তাপে হিট হবে স্যার। আচ্ছা, বল প্রয়োগ করলে আর সরণ হইলে প্রথমে যে কথাটা মানে যে ব্যাপারটা আমাদের মাথায় আসা উচিত সেটা হচ্ছে কাজ হয়। কাজের সংজ্ঞা কি? যে যদি আমি কোনো জায়গায় বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের ফলে সরণ ঘটে তাহলে কাজ উৎপন্ন হয়। তো আমি এটাকে এখান থেকে এই পর্যায়ে নিয়ে আসছি এই বল প্রয়োগ করে, তো আমি কিছু পরিমাণ কাজ করছি। তো কি পরিমাণ কাজ করছি সেটা হচ্ছে ডিডাব্লিউ। ডিডাব্লিউ সমান সমান এফ ডিএক্স। এখন আমরা জানি যে কাজ হচ্ছে একটা ভেক্টর রাশি, সেটা হবে এফ, আর আমি যতটুকু সরাইছি, যতটুকু ডিসটেন্স সরাইছি সেটা হচ্ছে এফ ডট ডিএক্স। ডিএক্স হচ্ছে আমার সরণ আর এফ হচ্ছে বল। এখন ডট প্রোডাক্ট হলে কি হবে, এফ ডিএক্স কস থিটা, তাহলে এফ ডিএক্স কস থিটা, তাহলে ডিডাব্লিউ, ডিডাব্লিউ যেটা কাজের পরিমাণ সেটা হচ্ছে এফ ডিএক্স, এফ ডিএক্স cos theta। ওকে, আচ্ছা এখন আমাকে বলো তো বলের মানে বল প্রয়োগের দিক আর সরণের দিক তাদের মধ্যে মধ্যবর্তী কোণ কত? স্যার এই জায়গাতে 180 ডিগ্রি হবে। আচ্ছা, বল প্রয়োগ করছি আমি এই বরাবর আর সরণও করছি আমার এই বরাবর, তাই না? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আচ্ছা 0 ডিগ্রি। 0 ডিগ্রি হবে স্যার। cos 0 ডিগ্রি মান কত? 1 স্যার। 1। তাহলে আলটিমেটলি এটা থাকবে কি আমার ডিডাব্লিউ সমান সমান ডিডাব্লিউ সমান সমান এফ ডিএক্স, ডিডাব্লিউ সমান সমান এফ ডিএক্স। ওকে, আচ্ছা এখন এখন আমাদের যে জিনিসটা একটু দেখতে হবে, চাপ, চাপের সংজ্ঞা কি বলতো? চাপ বা প্রেসারের সংজ্ঞা কি মনে আছে? চাপ বা প্রেসারের সংজ্ঞা স্যার পি সমান W/T। বল প্রয়োগের ফলে বিকৃতি ঘটানো স্যার। আচ্ছা, P is equal to W/T, এটা ঠিক আছে। আর বল আবদ্ধ পাত্রে গ্যাসের অণুগুলো ওই পাত্রের দেয়ালের উপর লম্বভাবে যে প্রযুক্ত বল প্রয়োগ করে ওই বলটাকে চাপ বলে। হ্যাঁ, যদি এরকম হয় যে আমরা একক ক্ষেত্রফলের উপর যতটুকু বল প্রয়োগ করি সেটা আসলে চাপ, যে কোনো জায়গাতেই, ঠিক আছে? একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে ওই জায়গাতে চাপ। এজন্য চাপ, চাপের ডেফিনেশনে বা যে ইকুয়েশনটা পাই সেটা T is equal to F divided by A, এটা হচ্ছে চাপ। তো এখান থেকে আমরা F সমান সমান কি বলতে পারি? F সমান সমান বলতে পারি PA।
এফ সমান সমান হবে পি এ। তো আমি যদি এই সমীকরণটাতে ওই পি এর মান বসিয়ে দিই তাহলে কি হবে, ডি ডাব্লিউ সমান সমান পি এ ডিএক্স। এখন আমাকে বলো এ কি, এ হচ্ছে এখানে ক্ষেত্রফল, আর ডিএক্স, ডিএক্স টা হচ্ছে আমার লেন্থ। তাহলে ক্ষেত্রফলের সাথে লেন্থ গুণ করলে কি হয়, আয়তন। আয়তন হয়। তো তাহলে এটা কি হবে, যদি আমার ক্ষেত্রফলের সাথে ক্ষুদ্র লেন্থ যুক্ত হয় তাহলে ক্ষুদ্র আয়তন হবে ডিবি। ঠিক আছে, সো ডি ডাব্লিউ সমান সমান পি ডিবি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, যে কাজ হচ্ছে ডি ডাব্লিউ, ক্ষুদ্র কাজ, সেই ডি ডাব্লিউ সমান সমান হবে পি ডিবি। পি হচ্ছে আমার প্রেসার আর ডিবি হচ্ছে আমার ভলিউমের পরিবর্তন। তো আমি যদি কোনো জায়গায় বল প্রয়োগ করার ফলে সেইখানকার আয়তনের পরিবর্তন করতে পারি, তাহলে আমি মানে বল প্রয়োগ করার পরে আয়তনের পরিবর্তন করলে আমার সেখানে যে পরিমাণ চাপ উৎপন্ন হবে, সেই চাপকে আয়তনের যে পরিবর্তন সেটা দিয়ে যদি গুণ করি তাহলে আমি কি পরিমাণ কাজ করছি সেই কাজের মানটা আমি পেয়ে যাবো। তখন আমি যদি চাপের মানটা জানি আর আয়তনের পরিবর্তন কত হয়েছে এইটা জানি, তাহলে কি হবে, চাপের সাথে আয়তনের পরিবর্তনকে গুণ করলেই আমি কি পরিমাণ কাজ করছি, ওয়ার্ক ডান হয়েছে, সেই ওয়ার্ক ডানের মানটা আমরা পেয়ে যেতে পারি। তো এই জন্য এখন থেকে আমরা ওই ইসের যে ফার্স্ট ল, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল এখন থেকে লিখবো এরকম, ডি ডাব্লিউ সমান সমান ডিইউ প্লাস পিডিবি। আচ্ছা, তাহলে এখানে ডি ডাব্লিউ হচ্ছে যে পরিমাণ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব, ডিইউ হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, পি হচ্ছে প্রেসার, আর ডিবি হচ্ছে আমার চেঞ্জ ইন ভলিউম। ঠিক আছে, ক্লিয়ার এটা? জি। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এই রিলেটেড একটা ম্যাথ করি। এই ম্যাথটা একটু সবাই করার চেষ্টা করো তো। ঠিক আছে, ম্যাথটা একটু করার চেষ্টা করো সবাই। হ্যাঁ, এটা কি এখানে কি বলছে, সাম গ্যাস আর কনফাইন্ড ইন আ সিলিন্ডার হ্যাভিং মুভেবল পিস্টন, the system has done 1200 joule work when 800 joule heat energy is given, keeping pressure constant at 400 pascal. What is the change in volume and internal energy? স্যার -1 আসে স্যার, -1 -1 কার মান আসে তোমার? স্যার ডিভি ভলিউম, চেঞ্জ অফ ভলিউম স্যার। -1 আচ্ছা, তোমার ই আসছে কত, ডিইউ এর মান আসছে কত? স্যার ডিইউ স্যার ডিইউ এর মান আমার আসে -400 স্যার। হ্যাঁ, ডিইউ এর মান -400, ঠিক আছে। এখন এরপরে বের করো ডি এর মান কত। স্যার ডিভি -3 আসছে। ডিবি -3, -3 কেন আসলো?
স্যার যদি -400 জুল দ্বারা যদি আমরা 1200 কে ভাগ করে দিই তাহলে -3 হয় না স্যার? মানে ডিবি তো তোমার ডিডব্লিউ ডিভাইডেড বাই পিডিবি, তাই না? তো জি এখানে স্যার। মাইনাস কেন আসবে? এখানে তো মাইনাসের কোনো জায়গা নাই, জায়গা আছে? ডিডব্লিউ এর মান তো হচ্ছে তোমার 800, ওখানে তো মাইনাস নাই। স্যার ডিডব্লিউ এর মান তো 1200। হ্যাঁ হ্যাঁ, ডিডব্লিউ এর মান 1200, তো ওইখানে তো মাইনাস নাই, তাই না? ও স্যার এই যে এখানে, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে 3 হবে স্যার। ও ঠিক আছে। জি স্যার। এরপরে 2 নম্বর ম্যাথটা করো তো, আর যাদের প্রথমটা হয় নাই তারা আগে প্রথমটা করো। স্যার নর্মাল প্রেসার বলতে মানে ওটা কত ধরে নিতে হবে স্যার? নর্মাল প্রেসার কত? স্যার 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার, হ্যাঁ। আচ্ছা, 1 অ্যাটমসফিয়ার কে তোমাকে ইসে কনভার্ট করতে হবে, প্যাসকেলে নিয়ে যেতে হবে। কত সেটা? 1 অ্যাটমসফিয়ারে কত প্যাসকেল? স্যার এটার অ্যান্সার 101,325 প্যাসকেল, ঠিক আছে? স্যার 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 5। 1 স্যার 101.325 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল না স্যার? না, তুমি তোমরা কোনটা লিখতেছো আমি বুঝতেছি না। জিনিসটা হবে এরকম যে 101,325। স্যার আমরা ইন্টারে করেছিলাম 1 অ্যাটমসফিয়ার সমান সমান 101.325 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল। আর যদি কিলো থাকে তাহলে আমরা এই 10 টু দি আচ্ছা, পাওয়ার 3 কে ডিরেক্ট কিলো লিখে দিতে পারি। এখানে জিনিস হচ্ছে তুমি যদি এইখানে জিনিসটা হচ্ছে এইটা 101,325 প্যাসকেল, হ্যাঁ। এখন তুমি যদি করো, মানে এখানে যদি দশমিক দাও, দশমিক দাও, তুমি যদি এরকম করো 1.01,
সেই ক্ষেত্রে তোমার 10⁵ হবে আর কি। ঠিক আছে, 1.013 into 10⁵ প্যাসকেল। আর তুমি যদি ডিরেক্ট সবগুলাই লিখো তাহলে 101.325 প্যাসকেল। আর কেউ যদি এরকমও লিখতে পারো 101 পয়েন্ট, সেক্ষেত্রে আরো কম হবে, 2 হবে। তারপরে তারপরটা কি হচ্ছে with position by keeping the pressure fit at প্রেসারটা হচ্ছে কি 400 প্যাসকেল। তো কিছু হইলো তোমাদের? এটা কি 20,265 হয়? এক্স্যাক্টলি কত হবে ঠিক বলতে পারতেছি না, বাট অ্যান্সার ঠিক থাকলে মানে ক্যালকুলেশন ঠিক থাকলে তো ঠিক আছে। আচ্ছা, যেটা হবে সেটা ওয়ার্ক ডান বের করতে বলছে। ওয়ার্ক ডান হচ্ছে ডিডব্লিউ, ডিডব্লিউ সমান পিডিবি। এখানে পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা 101.325 প্যাসকেল ইনটু হচ্ছে ডিভি। ডিভি হচ্ছে কত হবে? আগে ছিল 100 মিটার কিউব, পরে হয়েছে 100.2 মিটার কিউব, মানে দ্যাটস মিন্স 0.2। 0.2 মিটার কিউব। জি। তো 101.325 ইনটু 0.2 গুণ করলে যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, আমার মনে হয় তোমরা পারবা। আর এই অধ্যায়ে ম্যাথ গুলা দিয়ে দিব আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে। আমাদের 5 মার্কস একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, সেই অ্যাসাইনমেন্ট হিসেবে এই অধ্যায়ে ম্যাথ গুলা দিয়ে দিব। স্যার অ্যাসাইনমেন্টটা কবে দিবেন? আর কিছুদিন মানে শেষের দিকে গেলে সবগুলা ম্যাথ যখন হয়ে যাবে তারপর দিব। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কিছু সিগনিফিকেন্স আর লিমিটেশন একটু দেখার চেষ্টা করব। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এখানে এটা এস্টাবলিশ করে রিলেশন বিটুইন হিট এন্ড ওয়ার্ক। হিট এন্ড ওয়ার্কের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করে, এবং সেই রিলেশন থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে হিট এন্ড ওয়ার্ক আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার, একটা একটার সাথে ইকুইভ্যালেন্ট, এবং ইট ইজ নাথিং বাট দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এটা দ্যাট মিন্স কনজারভেশন অফ এনার্জি স্পেশাল ফর্ম ছাড়া আর কিছুই না। এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারি? এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে এইরকম, যে ওয়ার্ক অর হিট ক্যান নট বি অবটেইনড ফ্রম নাথিং। কাজ এবং তাপ এই জিনিসটাকে আমরা শূন্য থেকে সৃষ্টি করতে পারি না। আমরা মানুষ কাজ এবং তাপকে শূন্য থেকে সৃষ্টি করতে পারি না। আমাদের কাজ করতে হলে তাপ লাগবে, আবার তাপ পাইতে হলে কাজ লাগবে। ঠিক আছে, তো আমরা শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করতে পারি না। দেন 5 নাম্বার যেটা বলা হচ্ছে সে ইট ইজ ইম্পসিবল টু ডিজাইন আ মেশিন অফ পারপিচুয়াল মোশন উইদাউট স্পেন্ডিং এনার্জি। আমরা এমন কোনো ইঞ্জিন ডিজাইন করতে পারবো না যেটা কন্টিনিউয়াসলি আমাদেরকে হচ্ছে একটা মোশন দিবে, কিন্তু আমি কোনো ধরনের এনার্জি স্পেন্ড করবো না, অথচ আমি কন্টিনিউয়াসলি কি পাবো, কোনো মোশন পাবো, কোনো কাজ পাবো। এটা আসলে কোনোদিন পসিবল না। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে বুঝতে পারি। অ্যাকচুয়ালি মানে এখান থেকে আমি একটা জিনিস অনেক সময় বলি, সেটা হচ্ছে ধরো মানুষ আর হচ্ছে গড, তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে 4 নাম্বার লাইনটা, যে গড কোন একটা জিনিস সৃষ্টি করে, তার কোনো মানে কিছু লাগে না, সে শূন্য থেকে এটা জিনিস তৈরি করে ফেলতে পারে। কিন্তু আমরা মানুষ যারা আছি আমরা আসলে অনেক কিছু তৈরি করি, অনেক কিছু নিয়ে কাজ করি, কিন্তু আমাদের আসলে কোন একটা কিছু লাগে, মানে একটা জিনিস করতে আরেকটা জিনিস লাগে আমাদের। তো মানে মানুষ আর গডের এইটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স, যে
যেটা আমরা কখনো এড়াতে পারবো না, কারণ আমরা যত অ্যাডভান্স হই না কেন। আচ্ছা, তো এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে কিছু লিমিটেশনও আছে। লিমিটেশন গুলো কি? It does not say how much heat energy can be converted to work. এখানে আসলে বলা নাই যে কতটুকু হিট এনার্জি ওয়ার্কে কনভার্ট হবে, সেটা কিন্তু আসলে এক্স্যাক্টলি বলে দেওয়া নাই। বলা আছে যে হ্যাঁ, হিট এনার্জি যতটুকু আমি দিব সেখান থেকে কাজে পরিণত হবে, কিন্তু কতটুকু হবে সেটা আসলে বলে দেওয়া নাই। একই সাথে it does not tell the direction of heat flow. এটা আমাদেরকে হিট ফ্লোর যে ডিরেকশন, সেই ডিরেকশন সম্পর্কে, দিক সম্পর্কে কোনো ধরনের আইডিয়া দেয় না। তো এই দুটো হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর লিমিটেশন, আর উপরে এগুলো হচ্ছে সিগনিফিকেন্স। তো পরীক্ষাতে কিন্তু তোমাদেরকে এরকম জিজ্ঞেস করা হতে পারে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর দুইটা সিগনিফিকেন্স বলো, বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কি লিমিটেশন আছে কিনা, লিমিটেশন থাকলে সেগুলো কি একটু বলো তো। ঠিক আছে, এইভাবেই কিন্তু কোশ্চেন করা হবে। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এ চলে আসলাম। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটার স্টেটমেন্ট আছে 4টা। তো ফার্স্ট স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে ক্লসিয়াস দিয়েছেন। উনি কি বলছেন? that it is impossible to make heat flow from a body at a lower temperature to a body at higher temperature without doing any external work on the substance. মানে এটা কখনোই পসিবল না যে কম তাপমাত্রার বস্তু হতে বেশি তাপমাত্রার বস্তুতে হিটের ট্রান্সফার হবে, হিটের ফ্লো হবে বাইরে থেকে কোনো ধরনের কোনো বাহ্যিক কারণ ছাড়া। এটা বলছে বিজ্ঞানী ক্লসিয়াস। এবং তোমাদের কাছে কি এটা খুব সত্যি কথা মনে হয় না? এটা কি পসিবল যে একটা কম তাপমাত্রার বস্তু থেকে একটা বেশি তাপমাত্রার বস্তুতে তাপ ট্রান্সফার হবে? স্যার এটা সম্ভব যদি আমরা কোনো ইঞ্জিন বা যন্ত্র ব্যবহার করি, যেমন রেফ্রিজারেটর স্যার, এর জন্য আমাদের বাইরে থেকে শক্তি দেওয়া লাগবে স্যার। হ্যাঁ, বাইরে থেকে আমার এক্সটার্নাল কাজ করতে হয়, কিন্তু যদি এক্সটার্নাল কাজ আমি না করি তাহলে কিন্তু এটা কোনোদিনও পসিবল সম্ভব না স্যার। পসিবল না। আচ্ছা, তারপরে কেলভিন স্টেটমেন্ট। কেলভিনের স্টেটমেন্টটা কি? The continuous flow of energy cannot be obtained from an object cooling it from its surrounding. ধরো একটা অবজেক্ট, সে হচ্ছে কি করতেছে, হিট ছেড়ে দিচ্ছে। হট একটা অবজেক্ট, সে হচ্ছে হিট ছেড়ে দিচ্ছে। তো হিট ছেড়ে থাকতে থাকতে সে যখন সারাউন্ডিংস এর সাথে ইকুইলিব্রিয়ামে চলে আসবে, তখন কিন্তু সে আর হিট ছেড়ে দিবে না। কিন্তু এরকম কি কখনো পসিবল যে না, সে সারাউন্ডিংস এর চাইতেও কম হিটে চলে গেছে, তারপরও সে কন্টিনিউয়াসলি হিট ছেড়েই দিচ্ছে, হিট ছেড়েই দিচ্ছে? এটা কি কখনো পসিবল? এটা কিন্তু কখনো পসিবল না। কন্টিনিউয়াস হিট ফ্লো অফ এনার্জি ক্যান নট বি অবটেইনড ফ্রম এ বডি ফ্রম অ্যান অবজেক্ট কুলিং ইট ফ্রম ইটস সারাউন্ডিং। চারপাশ থেকে বেশি ঠান্ডা হয়েও একটা অবজেক্ট ক্রমাগত হিট ছেড়ে দিবে, এটা আসলে কখনোই পাওয়া পসিবল না। তো এরপরে আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে প্ল্যাঙ্কের স্টেটমেন্ট। প্ল্যাঙ্কের স্টেটমেন্টে কি বলা হয়েছে? ইট ইজ ইম্পসিবল টু construct an engine which can extract heat continuously from a heat source and completely transform into work, but does not affect the surroundings. আমি একটা ইঞ্জিন আবিষ্কার করলাম, সেই ইঞ্জিন কন্টিনিউয়াসলি হিট সোর্স থেকে হিট নিয়ে আমাকে কাজ করে দিচ্ছে, কিন্তু সে আশেপাশে কোনো এফেক্ট করবে না, এটা কোনোদিন পসিবল না। মানে সে কোনো ধরনের একটা এফেক্ট সারাউন্ডিংস এ রাখবে। ঠিক আছে, সো এমন কোনো ইঞ্জিন আমি আবিষ্কার করতে পারবো না যেটা কন্টিনিউয়াসলি হিট সোর্স থেকে হিট নিয়ে আমাকে কাজে কনভার্ট করবে, কিন্তু পরিবেশের কোনো ধরনের প্রভাব ফেলবে না, এটা আসলে পসিবল না। এটা ছিল প্ল্যাঙ্কের স্টেটমেন্ট। এই সবগুলো স্টেটমেন্টটাকে আমরা যদি সামারাইজ করি এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স খুব ভালো মতো যদি বুঝতে চাই, তাহলে এই কার্নো স্টেটমেন্টটা আমাদের আসলে দেখতে হবে। তো বিজ্ঞানী কার্নো উনি যেটা বলছেন যে নো ইঞ্জিন ক্যান বি বিল্ড which can extract a fixed amount of heat and will convert totally into work. এমন কোনো ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব না
যেটাতে আমি যে পরিমাণ হিট সাপ্লাই করব তার সম্পূর্ণটাকে সে কাজে পরিণত করবে, এটা আসলে কোনোদিনও পসিবল না। দ্যাট মিনস আমি কোন একটা ইঞ্জিন থেকে 100% আউটপুট কোনোদিনও পাবো না। ঠিক আছে, আমার আউটপুট অবশ্যই কম হবে, মানে কিছু পরিমাণ এনার্জি আমার লস হবে, বা কিছু পরিমাণ এনার্জি আমার অন্য কোনো কিছুতে কনভার্ট হবে, যেটা আমি চাই না। সো যে কোনো ধরনের রিয়াল ইঞ্জিন থেকেই আহ এইটা পাওয়া সম্ভব না যে আমি 100% আউটপুট পাবো। যতটুকু ইনপুট দিব সম্পূর্ণই সে কাজে পরিণত করবে, এটা আসলে কোনোভাবেই পসিবল না। তো এটা হচ্ছে বিজ্ঞানী কার্নোর স্টেটমেন্ট। তো এই চারটে স্টেটমেন্ট কি বুঝতে পারছো? জি স্যার। তোমরা এগুলো পড়ে আসছো ইন্টারে, তো আমার এগুলো তোমাদের তুলনামূলক ভাবে ইজি লাগতেছে, তাই না? জি স্যার, ইন্টারে স্যার। কোর্স দেখলাম। জি স্যার, ছিল স্যার এগুলো। তো এরপরে আহ এই স্টেটমেন্ট আসলে যিনি দিয়েছেন বিজ্ঞানী কার্নো, উনি পরবর্তীতে একটা ইঞ্জিনের প্রপোজাল দেন। সেই ইঞ্জিনটাকে বলা হয় কার্নোর ইঞ্জিন। এটা জাস্ট একটা মানে স্যার এটা তো একটা কল্পনীয় স্যার, এটা তো বাস্তবে তৈরি করা সম্ভব হয় না। একটা কাল্পনিক জিনিস, যেটা হচ্ছে মানে একটা আইডিয়াল ইঞ্জিনের একটা প্রপোজাল আর কি। তো এই ইঞ্জিন যেটা করে যে আউটপুট দেয় হচ্ছে 100%। ঠিক আছে, তো এই কার্নো ইঞ্জিন, এই ধরনের ইঞ্জিনকে আসলে বলা হয় হিট ইঞ্জিন, হ্যাঁ, বা তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন সেগুলাকেই বলা হয় যেগুলো হচ্ছে হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। যদি কোনো ডিভাইস হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে তাহলে সেই ধরনের ডিভাইসকে বলা হয় হিট ইঞ্জিন। তো এই ফেনোমেনাকে থিওরিটিক্যালি বোঝার জন্য বিজ্ঞানী কার্নো একটা আইডিয়াল ইঞ্জিনের প্রপোজাল দেন। দিস ইঞ্জিন ইজ কল্ড কার্নোট ইঞ্জিন। সব ধরনের প্র্যাকটিক্যাল যে ইঞ্জিন যেগুলো আমরা ইউজ করি এগুলোর মধ্যে কোনো ধরনের মানে অনেক ধরনের লিমিটেশন, অনেক ধরনের ডিফেক্টস থাকে, কিন্তু কার্নো ইঞ্জিন হচ্ছে সব ধরনের লিমিটেশন এবং ডিফেক্টস থেকে ঊর্ধ্বে। তো এটার মধ্যে কোনো ধরনের ডিফেক্টস বা লিমিটেশন নাই। তো এই কার্নো ইঞ্জিনকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল বা ইমাজিনারি এক ধরনের জিনিস, এটা আসলে বাস্তবে পসিবল না। তো it is impossible to construct such an engine, but it is easy to explain theoretically its working principle or operation. এখন একটা জিনিস চিন্তা করে দেখো যে কার্নো ইঞ্জিনের প্রয়োজনীয়তাটা কি। কার্নো ইঞ্জিনের কিন্তু প্রয়োজনীয়তা আছে। কি প্রয়োজনীয়তা আছে? সেটা হচ্ছে এরকম, আহ এমন কোন ইঞ্জিনকে তুমি যদি আইডিয়াল ইঞ্জিন চিন্তা করো যে যার মধ্যেই 5টা প্রবলেম আছে, তাহলে সে কি আইডিয়াল ইঞ্জিন হইতে পারবে? না স্যার। না স্যার। ঠিক আছে, সে কিন্তু আইডিয়াল ইঞ্জিন হইতে পারবে না। ঠিক আছে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো কার্নো ইঞ্জিন হচ্ছে এমন ইঞ্জিন যেটা হচ্ছে ইমাজিনারি ইঞ্জিন, যে ধরনের ইঞ্জিন আমি হয়তো আবিষ্কার করতে পারবো না, কিন্তু সে হচ্ছে একটা আইডিয়াল ইঞ্জিন যে ইঞ্জিনটার সাথে আমি অন্য কোনো ইঞ্জিনে কম্পেয়ার করতে পারি যে হ্যাঁ কার্নো ইঞ্জিনের তুলনায় এটা কত পার্সেন্ট হচ্ছে অ্যাকুরেট। ঠিক আছে, তো আইডিয়াল ইঞ্জিন হিসেবে কার্নো ইঞ্জিন হচ্ছে একটা ভালো ইঞ্জিন, যেটা হচ্ছে এরকম যার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। কারণ আইডিয়াল ইঞ্জিনের মধ্যে যদি দোষ ত্রুটি থাকে তাহলে আমি অন্য ইঞ্জিনকে কেমনে কম্পেয়ার করবো। তো সেই জন্য কার্নো ইঞ্জিনের আসলে একটা আছে, গ্রহণযোগ্যতা আছে। তো কার্নো ইঞ্জিন এর অপারেশনটা যদি আমরা দেখি, তো অপারেশন দেখার আগে এই কার্নো ইঞ্জিনের যে গঠন বা স্ট্রাকচার সেটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে। জিনিসটা কেমন হয় যে একটা কার্নো ইঞ্জিনে, আচ্ছা একটা মিনিট,
আচ্ছা, কার্নো ইঞ্জিনের কনস্ট্রাকশনটা আমাদের আসলে ফার্স্টে দেখতে হবে যে একটা কার্নো ইঞ্জিন আসলে কেমন করে তৈরি করা হয়। তো সেটা হচ্ছে এরকম যে কার্নো ইঞ্জিনের তিনটা কয়েকটা পার্ট থাকে। যে কয়েকটা পার্ট একটা কার্নো ইঞ্জিনের কাজ সম্পন্ন করা হয়। একটা জায়গাতে এমন থাকে যে যেখানে আমি হচ্ছে আমার হিট সোর্সটাকে রাখবো, মানে হিট মানে আমার গ্যাসটা থাকবে, ঠিক আছে। মানে একটা চেম্বার থাকবে যেখানে হচ্ছে আমার গ্যাসটা থাকবে। জিনিসটা আমি জাস্ট একটু সিম্পলি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তোমরা একবার ডিটেল জানো। যে ধরো এখানে একটা চেম্বার আছে, যে চেম্বারটা হচ্ছে নর্মাল চেম্বার, যেখানে হচ্ছে আমার গ্যাসটা থাকবে, যে গ্যাস নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। তো এই পাশে হচ্ছে একটা চেম্বার থাকবে যেখান থেকে হচ্ছে আমি হিটটা নিতে পারবো, এটা হচ্ছে হিট সোর্স। হচ্ছে হিট সোর্স, যেখানে যখন যদি আমার কখনো হিট প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে ওই হিটটা নিতে পারবো, ঠিক আছে। আর এখানে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমার হিট সিঙ্ক। হিট সিঙ্ক হচ্ছে সে এমন জিনিস যেখানে হচ্ছে আমার হিট যদি কখনো ছেড়ে দিতে দরকার হয়, তো সেখানে আমি হিটটাকে ছেড়ে দিতে পারবো, ঠিক আছে। তো এরকম দুইটা অপশন থাকবে। আরেকটা থাকবে হচ্ছে এরকম যে যেখানে হচ্ছে আমি মানে ইনসুলেটর টাইপের, যেখানে কোনো সমস্যা নেই, আমি হচ্ছে আমার ওই চেম্বার থেকে রেখে দিতে পারবো খুব সহজে। তো তিনটা জায়গা আছে, যেটা হচ্ছে মানে আমি কোনো মানে খুব পরিবাহী একটা চেম্বার মানে একটা প্লেসে আমি হচ্ছে আমার চেম্বারটাকে রাখতে পারবো। আমার যদি কখনো হিট প্রয়োজন হয় তখন আমি সোর্সের উপর চাইতে পারবো। আমার যদি কখনো হিট ছেড়ে দেওয়ার দরকার হয় তাহলে আমি সিঙ্কের উপর চাইতে পারবো, যেখানে হচ্ছে আমি হিটটাকে ছেড়ে দিতে পারবো। আর যদি হিট নেওয়ার প্রয়োজন হয় সোর্সের কাছে যাব। আর নর্মালি আমি আমার এই যে যে ইনসুলেটর যে ইটা আছে, পজিশন আছে, সেই পজিশনের উপর রাখতে পারবো। তো এরকম করে একটা কার্নো ইঞ্জিন আসলে কাজ করে। যখন যে পজিশনে যাওয়া দরকার হয় তখন সে সেই পজিশনে গিয়ে আছে একটা কার্নো ইঞ্জিন কাজ করে। এখন অপারেশনটা আসলে কিভাবে হয়, কার্নো ইঞ্জিনের অপারেশনটা কিভাবে হয় সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে 4টা সাইকেল মেইনটেইন করে, ঠিক আছে। যে সাইকেল গুলাকে বলা হয় কার্নোট সাইকেল। এবং এই কার্নোট সাইকেল এবং এখানে যে পরিমাণ কাজ হবে সেগুলাকে হচ্ছে একটা ডায়াগ্রামের মাধ্যমে আসলে প্রকাশ করা যায়, যে ডায়াগ্রামটাকে বলা হয় ইনডেক্স ডায়াগ্রাম। এবং ইনডেক্স ডায়াগ্রামের এই যে ছবিটা হচ্ছে এই যে উপরে দেওয়া আছে, এটা হচ্ছে একটা ইনডেক্স ডায়াগ্রামের ছবি, যেটাকে পিভি ডায়াগ্রামও বলা হয়, যে প্রেসার ভলিউম ডায়াগ্রাম অফ কার্নোট ইঞ্জিন। যেখানে হরিজন্টাল অ্যাক্সিস বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর থাকে ভলিউম, আর ভার্টিক্যাল অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে প্রেসার। সো ফার্স্ট স্টেপ মানে এই ডায়াগ্রামের ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপটা হচ্ছে এরকম যে আইসোথার্মাল এক্সপেনশন এট হাই টেম্পারেচার। অনেক বেশি টেম্পারেচারে আমি আইসোথার্মাল এক্সপেনশন করব। স্যার সমষ্ণ তাপীয় সংকোচন। হ্যাঁ, এটা হচ্ছে সমুষ্ণ প্রসারণ, সংকোচন না। ও এক্সপেন্সার প্রসারণ স্যার। হ্যাঁ, সমুষ্ণ প্রসারণ উচ্চ তাপমাত্রায়, ঠিক আছে। তো এইখানটাতে আমি কি করব, গ্যাসটাকে এক্সপ্যান্ড করব। আচ্ছা, গ্যাসটাকে যখন আমি এক্সপ্যান্ড করব তখন এখানে কিছু পরিমাণ কাজ হবে, এবং সেই কাজটা হচ্ছে W1 পরিমাণ কাজ। এখন আমাকে বলো যে যদি কোনো একটা গ্যাসকে আমি এক্সপ্যান্ড করি তাহলে ওইখানকার তাপমাত্রাটা কি ফিক্স থাকবে, কমে যাবে না বেড়ে যাবে? একটা গ্যাসকে আমি প্রসারিত করলাম, ঠিক আছে। গ্যাস যতটুকু জায়গায় ছিল আমি সেটা জায়গাটাকে বাড়িয়ে দিলাম, প্রসারিত করলাম, তাহলে সেই চেম্বারের টেম্পারেচার কি ফিক্স থাকবে না কমে না যাবে স্যার, না বেড়ে যাবে? কমে যাবে স্যার। কমে যাবে। কমবে স্যার। টেম্পারেচার হচ্ছে কমে যাবে। তো যেহেতু এটা হচ্ছে একটা আইসোথার্মাল প্রসেস, তো আইসোথার্মাল প্রসেসে তো আমার টেম্পারেচার কমা যাবে না, তার মানে টেম্পারেচারকে ফিক্স রাখতে হবে। জি সো স্যার। টু কিপ দ্য সেম টেম্পারেচার আমাকে কি করতে হবে, দ্য গ্যাস মাস্ট অ্যাবজর্ব হিটকে অ্যাবজর্ব করতে হবে ফ্রম দ্য সারাউন্ডিংস। এবং এই প্রসেসটা করার জন্য আমি তখন কি করব, ওই আমার চেম্বারটাকে কি করব, হিট সোর্সের উপর গিয়ে বসাই দেবো। হিট সোর্সের উপর বসাইলে যে পরিমাণ হিট প্রয়োজন হবে, নেসেসারি হিট, সে হচ্ছে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করে আমার
টেম্পারেচারটা হচ্ছে ফিক্স থাকবে। তো এই প্রসেসটাকে আমরা বলি আইসোথার্মাল এক্সপেনশন। এবং আইসোথার্মাল এক্সপেনশনের জন্য একটা কার্ভ হবে, সেটা হচ্ছে যে 1 থেকে 2, এটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশনের কার্ভ। এরপরে যে প্রসেসটা সেটা হচ্ছে একটা এক্সপেনশন প্রসেস, এবং সেই প্রসেসটা হবে অ্যাডিয়াবেটিক এক্সপেনশন, রুদ্ধতাপীয় প্রসারণ। আচ্ছা, এখন চিন্তা করো কোন একটা গ্যাসকে আমি এক্সপেন্ড করতেছি, এক্সপেন্ড করলাম, তো তোমরা একটু আগে বললা যে এক্সপেন্ড করলে কাজ হয়, এবং কাজ হইলে মানে গ্যাসটাকে এক্সপেন্ড করলে সেখানে তাপমাত্রা কমে যায়। এখন অ্যাডিয়াবেটিক যে প্রসেস, সেই প্রসেসে তাপমাত্রা কমে গেলে কি আমার কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ, অ্যাডিয়াবেটিক প্রসেসে তাপমাত্রা কমে গেলে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, কিন্তু কি হওয়া যাবে না, কোনো তাপ আমি বাইরে থেকে নিতেও পারবো না, বা কোনো দিতেও তাপ পারবো না বাইরে স্যার। যাইতেও পারবো না। হ্যাঁ, সো তার মানে এই প্রসেসটা যেভাবে আছে সেভাবেই চলবে, যা এক্সপেনশন since the temperature down, no problem, because it is a adiabatic process and no heat is allowed to absorb or eject. ঠিক আছে? আচ্ছা, okay. তো এইটার ক্ষেত্রে আমার যে গ্রাফটা হবে সেটা হচ্ছে এরকম। আমরা জানি আইসোথার্মাল কার্ভের চাইতে অ্যাডিয়াবেটিক কার্ভ হচ্ছে অনেক বেশি খাড়া। সো 2 থেকে 3 পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আমার এক্সপেনশন, এবং সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কার্ভ। দেখো, এক্সপেনশন মানে কি, যে ভলিউম কিন্তু এক্সপেন্ড হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত আসতেছে, ভলিউম এক্সপেন্ড হইতেছে। এটার ক্ষেত্রে কি হয়েছে, 2 থেকে 3 পর্যন্ত ভলিউম এক্সপেন্ড হয়েছে, এবং যেহেতু এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, এই জন্য কার্ভটা হচ্ছে এরকম খাড়া হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে 3 নাম্বার, সেটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন এট লো টেম্পারেচার। আইসোথার্মাল কম্প্রেশন এট লো টেম্পারেচার। আচ্ছা, এই প্রসেসে আমি যেটা করব, গ্যাসটাকে কম্প্রেস করব বা কন্ট্রাক্ট করব। ঠিক আছে? সো গ্যাসটাকে যদি আমি কম্প্রেস করি, কমায় দেই, তাহলে কি তাপমাত্রা ঠিক থাকবে না কি হবে? স্যার বাড়বে স্যার। তাপমাত্রা বাড়বে। আচ্ছা, তাপমাত্রা যদি বাড়ে তাহলে তো সমস্যা। এটা তো যেহেতু আইসোথার্মাল প্রসেস, তাপমাত্রা বাড়া যাবে না। তো তাপমাত্রাকে ফিক্স রাখতে হবে। সো টু কিপ দ্য টেম্পারেচার ফিক্স, আমাদের কি করতে হবে? সাম অ্যামাউন্ট অফ হিট মাস্ট বি রিজেক্টেড। কিছু পরিমাণ হিট আমাকে রিজেক্ট করতে হবে, এবং সেই ফর দিস পারপাস উই নিড টু প্লেস দ্য চেম্বার অন দ্য হিট সিঙ্ক। চেম্বারটাকে হিট সিঙ্কে পাঠাইতে হবে। তো তাহলে কি হবে, তখন ওই গ্যাসটা কিছু পরিমাণ হিট রিজেক্ট করবে, এবং কিছু পরিমাণ হিট যখন রিজেক্ট হবে, সো অটোমেটিক্যালি দ্য টেম্পারেচার উইল বি মেইনটেইনড। ঠিক আছে? টেম্পারেচারটা মেইনটেইন হবে, টেম্পারেচারটা ফিক্স থাকবে তখন। তো তখন যে প্রসেসটা কমপ্লিট হবে সুন্দর মতো, সেটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন প্রসেস এট লো টেম্পারেচার। এবং এই প্রসেসের গ্রাফটা কেমন আমরা দেখি, যে এখানে হচ্ছে যে 3 থেকে 4 পর্যন্ত ভলিউমটা কি হয়েছে, কম্প্রেস হয়েছে, ভলিউমটা কম্প্রেস হয়ে গেছে। ঠিক আছে, ভলিউমটা কম্প্রেস হয়ে গেছে, এবং সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এর কারণে যে কার্ভটা সেটা হচ্ছে এত বেশি স্টিপার বা খাড়া কার্ভ না। এরপর হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। অ্যাডিয়াবেটিক কম্প্রেশনটা কি, এই প্রসেসে কি হবে, গ্যাসটাকে আবার আমি আরো কম্প্রেস করব, এবং কম্প্রেস করার পরে সেখানে কিছু পরিমাণ কাজ হবে, এবং কাজ হওয়ার কারণে কি কম্প্রেস করলে টেম্পারেচারটা বেড়ে যাবে। নো প্রবলেম, দো ইট ইজ as it is the adiabatic process, so no heat is absorbed or rejected. সো এই 4টা প্রসেস যেটা হইলো, এটা হচ্ছে এরকম 4 থেকে 1 পর্যন্ত অ্যাডিয়াবেটিক প্রসেস। টেম্পারেচারটা কমে গেছে, সরি, ভলিউমটা কমে গেছে, এখানে কমপ্রেস হয়েছে, কমপ্রেস হয়ে এখানে গিয়ে গেছে। এই হচ্ছে 4টা সাইকেল এবং 4টা কার্ভ। এই 4টা কার্ভ মিলে মাঝখানে যে আমি এরিয়াটা পাচ্ছি, সেই এরিয়াটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডান। So from the above discussion, it is evident that in the Carnot cycle, the work done by the working substance, যে মানে আমি 4টা কার্ভ দিয়ে মাঝখানে যে এরিয়াটা পাবো, সেই এরিয়ার যে ক্ষেত্রফল, সেটাই হচ্ছে আমার ওয়ার্ক ডানের সমতুল্য। সো এখানে 2টা আইসোথার্মাল কার্ভ আছে এবং 2টা অ্যাডিয়াবেটিক কার্ভ আছে ইন্ডেক্স ডায়াগ্রামে, এবং এই পুরো সাইকেলটাকেই বলা হয় কার্নট সাইকেল। Any confusion from anyone? No, sir, clear. এরপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা তো তোমরা আসলে জানোই, সেটা হচ্ছে এফিসিয়েন্সি।
ইফিসিয়েন্সি মানে কি? কর্মদক্ষতা। কর্মদক্ষতা স্যার। কর্মদক্ষতার ডেফিনেশন কি? যে আমি কোন একটা ইঞ্জিনের মধ্যে কি পরিমাণ হিট সাপ্লাই করলাম আর সে আমাকে কতটুকু কাজে কনভার্ট করে দিতে পারলো, সেটাই হচ্ছে ওই ইঞ্জিনের কর্মদক্ষতা। That means ratio of heat converted work divided by amount of heat taken. আমি কতটুকু হিট নিয়েছি আর কতটুকু কাজে কনভার্ট করে দিয়েছি, সেটা হচ্ছে কর্মদক্ষতা। তো এখন আমি একজনকে একটা কোশ্চেন করি। আশিক, শুনতে পাচ্ছ? আশিক, জি স্যার। আচ্ছা, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কত বলো তো? উম, 60 ডিগ্রি ভেরিয়েবল স্যার। 60 কেন? এটা 60% না স্যার? আচ্ছা, আবির, আবির শুনতে পাচ্ছ? আবির দেখি নাই। হ্যাঁ, তুমি বলো কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কত? আচ্ছা, তুমি লিখো কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কত, সেটা লিখো। নাজরিন সুলতানা, বলো তো কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কত? নাজরিন সুলতানা। জি স্যার। হ্যাঁ, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কত? স্যার পারবো না। ইসমাইল ভুইয়া। জি স্যার। হ্যাঁ, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কত হতে পারে তোমার কি মনে হয়? স্যার এইটা। কত? ইটা? জি ইটা তো তোমার মানে এটা দ্বারা প্রকাশ করা হয়, তো ইটার মান কত হবে? স্যার জানি না স্যার। ও স্যার, এইটা ইজিক্যাল টু ইকুয়েশনটা বলবো? না না, ইকুয়েশনটা না, এটা তো দেখ তুমি এক্সাক্ট ভ্যালুই বলতে পারো। 88%। মেহেদি খান রোমান, বলো তো। মেহেদি খান রোমান। আচ্ছা, ফরহাদ বলো। স্যার 100%, কারণ ওরা তো সম্পূর্ণটাই হলো ইয়েতে মানে আমাদের আউটপুট দিতে পারে। হ্যাঁ, কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি হচ্ছে 100%। ঠিক আছে, কারণ আমি কার্নো ইঞ্জিনে আমি যতটুকু ইনপুট দেই সম্পূর্ণটাকেই সে কাজে কনভার্ট করতে পারে, তো তার এফিসিয়েন্সি হচ্ছে 100%। তো অন্য ইঞ্জিনের এফিসিয়েন্সি কখনোই 100% হবে না। তো সেটা নিয়ে আমরা একটু দেখবো যে তাহলে অন্য ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করার আসলে সিস্টেমটা কি। তো আমরা জানি যে এফিসিয়েন্সি মানে হচ্ছে আমি কি পরিমাণ কাজ মানে আমি কতটুকু কাজ হিট সাপ্লাই করছিলাম আর সে কতটুকু কাজে কনভার্ট করছে। ঠিক আছে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি, যেটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তো ধরো আমি কোন একটা ওয়ার্কিং সাবস্টেন্স এর মাধ্যমে Q1 পরিমাণ হিট সে হচ্ছে নিল আর Q2 পরিমাণ হিট সে রিজেক্ট করে দিল, তাহলে আমাকে বলো যে কাজ হয়েছে কতটুকু। Q1 পরিমাণ হিট হচ্ছে সে নিছে আর Q2 পরিমাণ হিট সে ছেড়ে দিছে, তাহলে কাজ হয়েছে কতটুকু? স্যার কি কি পরিমাণ? Q2 Q1 minus Q2। Q1 মাইনাস Q2 কিভাবে হইলো এটা? Q1 minus Q2 by Q1 হবে স্যার। দক্ষতা এই যে। তুমি আরো বেশি দূর চলে গেল। সাইফ, সাইফ বলো তো কিভাবে হইলো এটা? সাইফ। স্যার একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা তো নির্ভর করে স্যার উৎসের তাপমাত্রার উপরে স্যার। উৎসের তাপমাত্রা যত হবে কার্নো ইঞ্জিনের দক্ষতা ওইটা থেকে বাদ দিলে বের হয়ে যাবে স্যার। উম, স্যার কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে তো তাপ উৎস থেকে স্যার
গ্রহণ করতে হবে স্যার 100 আর ছাড়তে হবে হচ্ছে কি হলো স্যার 0, তাহলে না স্যার সেটা কার্নো ইঞ্জিন হবে। কি করতে হবে? তাপ উৎস থেকে 100 কি নিতে হবে? স্যার তাপটা স্যার, মানে 100 স্যার স্যার তাপ উৎস থেকে তার সম্পূর্ণ তাপটা নিতে হবে, কিন্তু স্যার সে যাতে পরিবেশের উপর কোনো প্রভাব সৃষ্টি না করতে পারে সেই জন্য স্যার তাপ বর্জন করতে হবে তার 0 স্যার, কিন্তু নিতে হবে স্যার 100%। না না, সেটা আমি বলি নাই। মানে আমি ফার্স্টে যে কথাটা বলছি সেটা হচ্ছে একটা কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি, যদি সেটা কার্নো ইঞ্জিন হয় তাহলে সেটা হবে 100%। আর আমি এখন জি, স্যার। নর্মাল একটা ইঞ্জিনের কথা বলতেছি, যে একটা নর্মাল ইঞ্জিনের ক্ষেত্রে আমি ধরো Q1 পরিমাণ হিট হচ্ছে আমি নিলাম, আর আমি রিজেক্ট করলাম Q2 পরিমাণ ইঞ্জিন, তাহলে সেক্ষেত্রে কতটুকু হিটকে আমি কাজে কনভার্ট করছি সেটার মান কত সেটা আমি জানতে চাইছি। স্যার Q2 - Q1 স্যার। আচ্ছা, Q1 minus Q2 স্যার। Q1 মাইনাস Q2। স্যার Q1 মাইনাস Q2 হবে স্যার, কারণ স্যার Q1 টা স্যার বড় স্যার, কারণ স্যার এটা যতটুকু গ্রহণ করা হয়েছে, আর স্যার Q2 টা স্যার ছেড়ে দেওয়া হয়েছে স্যার। এক্স্যাক্টলি সেটাই, Q1 মাইনাস Q2। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো আমি তোমার মানে আমার বাবার কাছ থেকে 500 টাকা নিলাম, আমি বাজার করতে গেলাম, বাজার করে এসে আমি তাকে 400 টাকা ফেরত দিলাম, তার মানে আমি কত টাকা বাজার করছি? 500 মাইনাস 100, 400 টাকা বাজার করছি। ব্যাপারটা হচ্ছে ওই রকম, যে Q1 পরিমাণ হিট আমি নিয়েছিলাম, Q2 পরিমাণ হিট আমি রিজেক্ট করছি, তার মানে আমি এখানে কাজ করছি হচ্ছে কত? কাজ করছি হচ্ছে Q1 মাইনাস Q2। এখন অরিত্র যেটা বলছে যে Q2 এর মান কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে হয় 0। হ্যাঁ সেটাই। আচ্ছা, সো এফিসিয়েন্সি কি হবে? এফিসিয়েন্সি ইটা সমান সমান এই আমার কাজ হয়েছে কত? Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, যে পরিমাণ হিট আমি নিয়েছিলাম। সো এখানে আমি যদি একটাকে দিয়ে ভাগ করি, Q1 দিয়ে Q1 কে ভাগ করি, Q2 কে Q1 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, so এটা is equal to 1 minus Q2 is equal to Q1। আচ্ছা, তো এটা একটা এফিসিয়েন্সি, এটা একটা ইকুয়েশন। যদি কখনো হিট থেকে আমাদের এফিসিয়েন্সি বের করতে হয় সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যে এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। আর এফিসিয়েন্সিকে সবসময় 100% দ্বারা গুণ বের করা হয়, সো এর পাশে কি করে দিতে হবে? 100% গুণ করে দিতে হবে, ঠিক আছে? 100% গুণ করে দিতে হবে। So এটা is equal to 1 minus Q2 by Q1 into 100%। Okay, এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, যে যদি এমন হয় যে আমি হচ্ছে হিটে না নিয়ে টেম্পারেচারে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে দেখো যে ইন কেস অফ কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কি হয়, দ্য অ্যামাউন্ট অফ হিট টেকেন অর রিজেক্টেড, আমি কি পরিমাণ হিট নিচ্ছি বা কি পরিমাণ হিট রিজেক্ট করে দিচ্ছি, is proportional to the temperature of the source and sink। মানে আমার সোর্সে যে পরিমাণ মানে সোর্সের টেম্পারেচার যত বেশি থাকবে আমি তত বেশি মানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে সোর্সে আমার যত বেশি হিট আমি দিব, তার মানে সোর্সের টেম্পারেচার তত বেশি বেড়ে যাবে। বা আমি যে সিঙ্কের কথা চিন্তা করি, সিঙ্কের ক্ষেত্রেও আমি সিঙ্কে যে পরিমাণ হিট রিজেক্ট করে দিব, সিঙ্কের টেম্পারেচার তত বেশি বেড়ে যাবে। দ্যাট মিন্স এটা সবসময় বলা যায় যে কোন একটা জায়গার টেম্পারেচার আর ওইখানকার তাপ সেটা হচ্ছে সমানুপাতিক। তাপ যত বেশি হবে টেম্পারেচার তত বেশি হবে, বা টেম্পারেচার যত বেশি হবে তাপ তত বেশি হবে। দ্যাট মিন্স আমরা এটাকে বলতে পারি এরকম, Q is proportional to T, Q is proportional to T, মানে একটা একটার সাথে সমানুপাতিক। তো এখান থেকে আমরা চাইলে বলতে পারি Q ডিভাইডেড বাই T, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? Q ডিভাইডেড বাই T এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট সবসময়। তার মানে এখানে আমরা এরকম বলতে পারি যে Q1 ডিভাইডেড বাই Q2, Q1 বাই Q2, মানে Q1 ডিভাইডেড বাই T1 বা Q2 ডিভাইডেড বাই T2 বা Q3 ডিভাইডেড বাই T3, এগুলো সবগুলাই কি হবে?
সমান হবে। ঠিক আছে, এরপরে যে আমি লিখি যে Q3 ডিভাইডেড বাই T3, একইভাবে যদি লিখতে পারি Q4 ডিভাইডেড বাই T4, Q5 ডিভাইডেড বাই T5, যতগুলাই লিখবো সবগুলাই হচ্ছে সমান হবে। তো এখান থেকে আমরা চাইলে এই কথাটাও বলতে পারি যে Q1 ডিভাইডেড বাই Q2 সমান সমান T1 ডিভাইডেড বাই T2, T1 ডিভাইডেড বাই Q2 সমান সমান হচ্ছে T1 বাই T2, T1 বাই T2। ঠিক আছে, তো এই যে এখানে আমার যেটা আসছিল Q2 ডিভাইডেড বাই Q1, তো সেটা কি লেখা যায়? 1 minus T2 by T1 into 100. তো আমি চাইলে Q2 বাই Q1 কে লিখতে পারি T2 বাই T1। তো সেক্ষেত্রে আমাদের নতুন যে ইকুয়েশনটা আসবে সেটা আমি চাইলে এরকম লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। তার মানে যে কোনোটা আসলে আমি ইউজ করতে পারি। যদি আমার টেম্পারেচার থাকে সেখান থেকেও আমি এফিসিয়েন্সি বের করতে পারি, আর যদি আমার তাপ থাকে সেখান থেকেও আমি এফিসিয়েন্সি বের করতে পারি, কিন্তু এফিসিয়েন্সি সবসময় 100% বের করতে হবে। ঠিক আছে, তো efficiency depends efficiency of a Carnot engine or as যে কোনো ইঞ্জিন depends on the temperature of the heat and sink, মানে heat source and sink, not on the working substance। এটা হিট সোর্স বা হিট সিঙ্কের টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, ওয়ার্কিং সাবস্টেন্স আসলে কি সেটার উপর ডিপেন্ড করবে না। এখন এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু দেখো তো। বলা হয়েছে ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ দ্য কার্নোট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন স্টিম পয়েন্ট এন্ড আইস পয়েন্ট। তো তাহলে শুরুতে আসলে বুঝতে হবে স্টিম পয়েন্টটা কি আর আইস পয়েন্টটা কি। স্টিম পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে পানি হচ্ছে স্টিম হওয়া শুরু হয়, আর আইস পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে পানি আইস হওয়া শুরু হয়। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস আর 0 ডিগ্রি সেলসিয়াস স্যার। হ্যাঁ, স্টিম পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস আর আইস পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ম্যাথটা একটু করো তো সবাই। আমি মানে একজন দুইজনকে জিজ্ঞেস করবো যে তারা করছে কিনা। ঠিক আছে, তোমাদেরকে এই ম্যাথ করার জন্য 5 মিনিট সময় দিলাম। কেউ যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে। দিন স্যার একটু ভালোভাবে বুঝে দিলে ভালো হতো। মানে কি বুঝো না আমাকে একটু বলবা? তো বুঝলাম স্যার কি বলছে তাই তো বুঝলাম না স্যার। দ্য এফিসিয়েন্সি বলছে একটা কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করতে যে ইঞ্জিনটা দুইটা টেম্পারেচারের মধ্যে কাজ করে। একটা টেম্পারেচার হচ্ছে স্টিম পয়েন্ট আর একটা টেম্পারেচার হচ্ছে আইস পয়েন্ট। স্টিম পয়েন্ট মানে হচ্ছে যে পয়েন্টে যে টেম্পারেচারে পানি বাষ্পে পরিণত হয়, আর আইস পয়েন্ট হচ্ছে সেই টেম্পারেচার যে টেম্পারেচারে পানি বরফে পরিণত হয়। তো আমরা জানি যে পানি বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াসে, আর পানি বরফে পরিণত হয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, স্যার করেছি ম্যাথটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যান্সার কত আসছে? 26.8%। 26.8%। ওকে, আচ্ছা আর তোমাদের একজন দুইজনকে একটু বলি, মানে যাদের হচ্ছে মাইক্রোফোনে একটু সমস্যা আছে, হ্যাঁ তোমরা একটু এই জিনিসটা ঠিক করে ফেলো। কারণ কি, কারণ এই কদিন পরে যখন ফাইনাল পরীক্ষার সময় ভাইবা দিতে হবে, তোমার মাইক্রোফোনে কিন্তু মানে বা তোমাদের মাইক্রোফোনে কিন্তু আসলে ভাইবা সব টিচারদেরই নিতে খুব সমস্যা হবে বা তোমাদের দিতেও প্রবলেম হবে। তো তোমরা একটু চেক করো তোমাদের ডিভাইসের প্রবলেম না হেডফোনের প্রবলেম না কিসের প্রবলেমের কারণে এরকম নয়েজ হয়। অনেকের তো ওই যে মানে মাইক্রোফোন যাতে কাজই করে না এরকমও আছে। তো সবাই একটু চেক করো, কারণ এটা কিন্তু সামনে দরকার হবে, এতদিন দরকার হয় নাই, মানে চালানোর নিস দাও সমস্যা নাই, কিন্তু সামনে ভাইবার জন্য কিন্তু এটা লাগবে। আর ভাইবার দিন এসে যদি তুমি কোনো একটা স্যারকে বলো যে স্যার আমার তো হেডফোন কাজ করে না, মাইক্রোফোনে নয়েজ হয়, তো সেটা কিন্তু তখন মানে তার জন্য কিন্তু মানে স্বাভাবিকভাবেই তুমি এটাকে কোনো এক্সকিউজ হিসেবে তখন দাঁড় করাইতে পারবে না বা দাঁড় করানো উচিত না।
তামান্না নুসরাত তোমা, ম্যাথটা করতেছো? স্যার করছি স্যার। হুম, কত আসছে? স্যার 26.08। 26.08। স্যার আমার আসছে 26.81 স্যার। আচ্ছা, স্যার 80, আমি ওই ইয়াতে ক্যালকুলেটর আমি গেছিলাম 08 স্যার 80। এই ছিল না, ঠিক আছে। ম্যাথটা খুব কঠিন না, সহজ ম্যাথ। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, এই সেলসিয়াস টেম্পারেচারটাকে অবশ্যই কেলভিনে কনভার্ট করতে হবে। আমরা জানি সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করার নিয়ম হচ্ছে 273 দিয়ে 273 যোগ করতে হয়। তো 100 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 373 কেলভিন, আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। তো এটা ইজ ইকুয়াল টু 1 - T2/T1। এখানে যদি তুমি মান বসাও তাহলে কি হবে? 273/373, জাস্ট এটা ক্যালকুলেট করলেই হবে। এখানে 2 লাইনে করছে, তোমরা 1 লাইনে করে ফেলতে পারো, সমস্যা নেই।